মোহাম্মদ ইউনূসের আমলে কিন্তু বাংলাদেশ প্রতিরক্ষা খাতে অনেকটাই বাজেট বরাদ্দ করেছে। ইতালি, পাকিস্তান, তুরস্ক, চীন সহ বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে একের পর এক চুক্তি করে চলেছে। বাংলাদেশ এখন আর ভয় পাবে না, দুশ্মনদের ভয় দেখাবে। বিগত কয়েক দশক যাবৎ বাংলাদেশের সামরিক বাহিনীকে ক্রমাগত দুর্বল করে গিয়েছে বিগত স্বৈরাচার সরকার। ভারতকে খুশি করতে গিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীকে চকিদার করে রেখেছিল। যে বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতে প্রস্তুত, সেই বাহিনীকে অকেজো করে রাখা হয়েছিল। ছাত্র জনতার সরকার ক্ষমতায় বসেই বাংলাদেশের সামরিক বাহিনীকে বিশ্বমানের উন্নীত করার মিশনে নেমেছে। বিগত কয়েক মাসে বাংলাদেশ একের পর এক চুক্তি করে মরণঘাতী সব হাতিয়ার নিজেদের বহরে যুক্ত করেছে। বাংলাদেশের সামরিক বাহিনীকে বদলে দিতে যুক্ত করা হচ্ছে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান থেকে শুরু করে অ্যাটাক ড্রোন। ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতেই বাংলাদেশে এমন গোপনাস্ত্র কেনার হিড়িক, এমনটাই দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিরোধিতা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে বাংলাদেশে। যে দেশ একসময় সবকিছুর জন্য কার্যত ভারতের দিকে তাকিয়েছিল, এখনই সেই দেশ একেবারে ভারতকে শত্রু ভাবছে। ৭১-এর মুক্তিযুদ্ধ, ভারতের অবদান তা ভুলে গিয়ে অকৃতজ্ঞ বাংলাদেশ হাত ধরেছে একসময়ের শত্রু পাকিস্তানের। আরেকটা জিনিসও ভারতের পক্ষে উদ্বেগের, সেটা হলো মোহাম্মদ ইউনূসের আমলে কিন্তু বাংলাদেশ প্রতিরক্ষা খাতে অনেকটাই বাজেট বরাদ্দ করেছে। বিদেশের বিভিন্ন রাষ্ট্রের কাছে ঋণ নিয়ে যে দেশের সরকার চলছে, সেই দেশই কিনা ইতালি, পাকিস্তান, তুরস্ক, চীন সহ বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে একের পর এক চুক্তি করে চলেছে। এবার সেই চুক্তির মধ্যে রয়েছে ইতালির অত্যাধুনিক প্রযুক্তির ইউরো ফাইটার মাল্টি রোল ফাইটার জেট। এছাড়াও তুরস্ক থেকে যুদ্ধ বিমান, আক্রমণ শক্তিশালী বিমান, অ্যাটাক হেলিকপ্টার কেনার কথাও চলছে। তুরস্কের সঙ্গে ড্রোন ও সমরাস্ত্র উৎপাদনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া পাকিস্তান থেকে JF-17 ব্লক 3 যুদ্ধবিমান কেনা নিয়েও আগ্রহ প্রকাশ এবং আলোচনা হয়েছে। বাংলাদেশের দৈনিক ইত্তেফাকের কলামনিস্ট ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান একটি রিপোর্ট দিয়েছেন। সেখানে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকে একটি সীমিত সামরিক শক্তির দেশ হিসেবে আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত হয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধের পর দেশটি ধ্বংসপ্রায় অবকাঠামো, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে জন্মেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে তৎকালীন বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল দেশকে সীমানা সংরক্ষণে সক্ষম করা, কিন্তু দীর্ঘমেয়াদী সামরিক আধুনিকীকরণের কোনো সুসংগত পরিকল্পনা ছিল না। সামগ্রিক দিক থেকে বিবেচনা করলে দেখা যায় দেশের সামরিক ক্ষমতা প্রতিবেশী দেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার অনুরূপ দেশগুলোর তুলনায় যথেষ্ট পিছিয়ে। বাংলাদেশের সামরিক ব্যয় গত দশকগুলোতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি মূলত বেতন, স্থায়ী খরচ এবং চলমান পরিচালনায় ব্যবহৃত হয়েছে। তবে সামরিক আধুনিকীকরণ, সমরাস্ত্র ক্রয় এবং নতুন প্রযুক্তি সংযোজনের জন্য মোট বাজেটের মাত্র 2 থেকে 4% ব্যয় হয়েছে। সমরাস্ত্র ও আধুনিক প্রকল্পের ক্ষেত্রে 2025 সালে তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে দেশটি নৌবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা সহ দেশের সমরাস্ত্র কারখানা শক্তিশালী করে আধুনিক অস্ত্র তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনাও শুরু হয়েছে। এরই মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এবং সমরাস্ত্র ও প্রযুক্তি আয়ত্তের চেষ্টা। এই পরিকল্পনার মধ্যে কিছু চুক্তি ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে এবং অন্যগুলো এখনো আলোচনা বা প্রাথমিক চুক্তি পর্যায়ে রয়েছে। সর্বপ্রথম বাংলাদেশ বাহিনী, বিমান বাহিনী ইতালির শীর্ষ প্রতিরক্ষা প্রস্তুতকারী প্রতিষ্ঠান তার কাছ থেকে লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছে। এর মাধ্যমে একটি মাল্টি রোল যুদ্ধবিমান কেনার প্রাথমিক পর্যায়ের চুক্তি 2025 সালের 9 ডিসেম্বর ঢাকায় বিমান বাহিনীর সদর দফতরে স্বাক্ষরিত হয়েছে। অর্থনীতিতে বাংলাদেশ যেসব দেশের সাথে প্রতিযোগিতা করে থাকে, সেই সব দেশগুলোর সামরিক বাহিনীর সাথে বাংলাদেশকে তুলনা করলে দেখা যাবে আমরা অনেক পিছিয়ে। বাংলাদেশকে এতদিন ইচ্ছা করেই পিছিয়ে রাখা হয়েছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বদলে গিয়েছে সামরিক বাহিনীর চিত্র। একের পর এক দেশ থেকে আমদানি করা হচ্ছে হাতিয়ার। কেবল আমদানি নয়, বাংলাদেশের মাটিতে বাংলাদেশ নিজেই যেন হাতিয়ার তৈরি করতে পারে সেই সক্ষমতাও গড়ে তোলা হচ্ছে। যুদ্ধকালীন সময়ে অস্ত্র আমদানি নির্ভরতা দুশ্মনকে সুবিধা করে দিতে পারে। এইসব বিষয় মাথায় রেখেই
বাংলাদেশের মাটিতে হাতিয়ার তৈরির সক্ষমতা অর্জনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।